ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি। সিলেট 6টি আসনে তুমুল লড়াই হবে এটা নিশ্চিত। প্রার্থীরাও কিন্তু ব্যস্ত দিন পার করছেন। শত ব্যস্ততার মাঝেও কিন্তু আজকে আমাদের সাথে আছেন সিলেট 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী, সিলেটের সিটি কর্পোরেশনের 2 বারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে তার প্রচারণা কেমন চলছে এবং এই নির্বাচনে ধানের শীষের জয় তার মুখে শুনবো কতটা নিশ্চিত হবে। আপনি নিশ্চয়ই মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, ধানের শীষের পক্ষে কতটা জোয়ার এসেছে? মানুষের দীর্ঘ 18-20 বছরের পর আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার সাধারণ নির্বাচনে অংশগ্রহণ, এবং এটা মানুষ ইতিবাচক হিসাবে নিয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসলে, অন্তত আমার অঞ্চলের কথা বলছি, এই সিলেটের যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। এটা দৃশ্যমান, যেটা কোনো গভর্নমেন্ট সিলেট বিভাগের উন্নয়নে বিএনপির সঙ্গে তুলনা করতে পারে না। এক। দ্বিতীয়ত হচ্ছে, দীর্ঘদিনে মানুষের উপর যে নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, মামলা, এইগুলার কারণে সিলেটের জনগণ দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপুসহীন নেতৃত্ব, তারপর জিয়া পরিবারের উপর যে নির্যাতন, সেইটা মানুষের মনে দাগ কাটছে। আবার আপনি দেখেন যে জিয়া পরিবারের বেগম খালেদা জিয়া এক কাপড়ে বাড়ি ছেড়ে বাড়িতে হয়েছে, সন্তান হারিয়েছেন। নিজের আজকে যিনি আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পঙ্গুত্ব বরণ করেছেন। 18-19 বছর উনি নির্বাসনে ছিলেন। মা অসুস্থ থাকার পরও সেই মা চিকিৎসা নিতে এই সরকারের বাধা। সব মিলিয়ে এই পরিবারের উপর যে নির্যাতন, যে চেয়ারম্যান তার বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, কিন্তু জনাব তারেক রহমান দেশে আসার পর সারা বাংলাদেশে এত বড় স্বদেশ প্রত্যাবর্তনে এত বড় মানুষের হৃদয়ের যে ভালোবাসা, সেটা উনি অর্জন করতে পেরেছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আজকে আপনার একটি জনসভায় বলেছেন যে সিলেটের যে 4 আসন সেটাকে ব্যাংকক পাতায়ের সাথে তুলনা করেছেন। যদি পরিকল্পিতভাবে সেই জায়গার উন্নয়ন হতো তাহলে হতে পারত। আপনার এই জায়গাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, এছাড়াও একটা পর্যটন নগরী এটি, আর 3টি উপজেলা নিয়ে গঠিত। সেই জায়গায় যেহেতু মানুষের কর্মসংস্থান আছে, নারীদের উন্নয়নে একটা কাজ করা যেত। সেই বিষয়গুলো মানুষের জন্য আসলে কর্মসংস্থান তৈরি করা, নারীদের উন্নয়নে কাজ করা, এই যে বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো আসলে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? দেখেন, এটা একটা সম্ভাবনাময় একটা এলাকা, যে এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজস্ব যাতে যে প্রাকৃতিক যে সৌন্দর্য লীলাময়ী, শুধু প্রাকৃতিক সৌন্দর্য লীলাময়ী না, খনিজ সম্পদে ভরপুর। তো সেটাকে যদি আজকে এত বছরে উচিত ছিল আমরা একটা মাস্টার প্ল্যানের ওয়েতে আমরা যদি শুধু পর্যটনের এরিয়াটাকে যদি পর্যটক বান্ধব, পরিবেশ বান্ধব তৈরি করতে পারতাম, তাহলে দেখেন এখানে মোটেল, এখানে রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন ধরনের বিনোদনের একটা জায়গা তৈরি হতো, এবং এখান থেকে সরকারের একটা বিরাট এবং এইখানে এই ছোট ছোট জোর মধ্যে অনেক লোকের কর্মসংস্থান হইত। তৃতীয়ত, এটা একটা শ্রমিক বেল্ট। সেই শ্রমিক বেল্টে আধুনিক প্রক্রিয়ায়, যেটাতে পরিবেশ নষ্ট হয় না, মানুষের কায়িক শ্রমটা অনেকটা কমলে, সেখানে আমরা অনেক টেকনোলজি অ্যাপ্লাই করতে পারতাম। সেই নদী এগুলোকে, এত নদী, এত ছড়া, সেটাকে যদি আমরা খনন টনন করে একটা নদীটাকে সংরক্ষণ করা যেত, নদীর বেড়িবাঁধ করা যেত, তো এখানে কিন্তু মাটি উর্বর, সেখানে যদি সেচের ব্যবস্থা করা যেত তাহলে 2 গুণ 3 গুণ ফসল ফলতো।
দেখেন এখানে এক তরমুজ যদি এটা ডাবল ফলানো হয় তাই আপনাদের বাংলাদেশে এটা অর্থনৈতিক, এখানে পুরুষ মহিলার কাজ। এখানে শিমের অবস্থা কি দেখেন, মাইলের পর মাইল শিম হচ্ছে। তো এখানে এই যে শাকসবজি, এরপরে আপনার যদি সেচ ব্যবস্থা হয় 2-3টা ফসল করা যেত পারে। এতে অর্থনৈতিকভাবে মানুষ অনেক স্বাবলম্বী হতে পারে। মানুষ নিজে এখানে যদি জাস্ট সরকারি একটু সহযোগিতা, একটু কমিউনিকেশন ব্যবস্থা করা, একটু খালি শুধু কংক্রিট করলে হবে না, ন্যাচারাল যত প্ল্যান ওয়েতে যদি করা যায়, বিল, হাওর বিল, সেখানে চা বাগান, সেখানে পাথর কোয়ারি, সেখানে বালু মহাল, সেখানে গ্যাস, অনেক কিছু। আমার তো মনে হয় না ওই এলাকার পুরুষ মহিলা সবাই যদি কাজ করে, শিফটিং কাজ ভালোভাবে করে, ইন্ডাস্ট্রি করে, এখানে তো অন্য একটা আকার ধারণ করা যেতে পারে। আমার মনে হয় সেটা ওই অঞ্চলের লোকজনের পরেও আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের লোকজনকেও কর্মসংস্থানে সুযোগ করে দেওয়া। কিন্তু এটার জন্য এইরকম একটা সাইট যদি বিশ্বের উন্নত কোনো দেশ পাইতো, তাহলে এইটারে আলাদা একটা সিটি বানিয়ে রাখতো, বুঝছো? তাই এখানে কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থা বাড়তে হইব। সেখানে যদি ট্রেন লাইনের ব্যবস্থা করা যায়, মানুষ আরো কম যেতে যাওয়া যাবে। এখানে চিন্তা করতে হবে এখানে আর কি পদ্ধতিতে এটাকে করা যায়। আমার মনে হয় এখানে প্রচুর সম্ভাবনা। এখন এটার জন্য একটা মানে আমার মনে হয় একটা পরিকল্পিত একটা প্ল্যান নেওয়া উচিত। সর্বশেষ প্রশ্ন, যেহেতু নির্বাচন সামনে, সেই নির্বাচনের সামনে নিশ্চয়ই আপনার প্রতিপক্ষ তো অবশ্যই আছেন, তারা বিভিন্নভাবে নানান অভিযোগ তারা করছেন। সেই জায়গাটা আসলে যে অভিযোগের ভোটের রাজনীতি, সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? 1 বছর আগ থেকেই ওনারা মানে শহীদ হয়ে গেছেন পাথর কোয়ারিটা খুলে দেওয়ার জন্য। তো এটা আমার বেলায় আসলে বুঝি এক ধরনের, ওনারা যখন বলে এটা আর আমি তো কিছু বুঝে উঠতে পারলাম না। যেমনি বলছেন আমাকে বারাটিয়া, আমি এখানে বহিরাগত, যারা তার এলাকা মাটিকে বিশ্বাস করে না, তার ভোট এনে দেয় শহরে। হ্যাঁ, আমি বিশ্বাস করেছি ওই এলাকায়, যেহেতু আমার নমিনেশন হয়, আমি মনে প্রাণে বিশ্বাস করেছি। যখন আমার ওই এলাকার জনপদের কাজের জন্য আমি আমার ভোট পর্যন্ত আমার বাড়িতে, ওইখানে আমি গোয়েনঘাটে গেছি। কিন্তু বাকি ভোটারদের বাড়ি কোথায়, উপশহর না হইলে আরো অন্য। তো কাজে এটা ম্যান টু ম্যান। আমি আর সে নির্বাচন আসলে অনেক কিছুই বলা যায়। তা আমার কথা হচ্ছে, আমি মরহুম সাইফুর রহমান সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার জীবনের, রাজনীতি জীবনে প্রায় 30-35টি বছর কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, আমার নেতার সঙ্গে থেকে থেকে আমাদেরও আমার মানে এটা মনস্তত্ত্বেও আমি মানে ওই সব সময় চিন্তা চেতনার মধ্যে থাকে আসলে কোনটা করা যায়। তো এখানে না গেলে বুঝতে পারতাম। এখন চিন্তা করেন এই যে কতটা একটা এলাকা গেলে আমার বাসের হাকম ফাড়িতে শেষ হয়, রাস্তা নাই, যোগাযোগ নাই, বাচ্চারা কিভাবে স্কুল নাই, হ্যাঁ, মাদ্রাসা গুলা সঠিকভাবে সেবা নাই, বিশুদ্ধ খাবার পানি নাই। অথচ এইখানে যে যে এটা সারি নদী, যেটা এটার পানি 100% পিওর, কিন্তু ড্রাই সিজনে তো শুকায় যায়। এখানে ডিপ টিউবওয়েল কাটতে গেলে 30 ফুটের বেশি নিচে যাওয়া যায় না, সব পাথর। তো এখানের পানিটা তো যদি প্রিজার্ভ করে রাখা যায় বর্ষার সিজনে, তাহলে আমি তো এই নদী আর খালগুলো সুইচ গেট করে কয়েকটা দিন বন্ধ রাখলেই আমার সমস্ত উপজেলাগুলোকে সেচ ব্যবস্থা দিয়ে হরণ করে এই জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের যে মানে রবি শস্য, চাল, এগুলা ফলন করে। তো এখানেই তো আমরা বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারি। সর্বশেষ, আপনার আসনের একাই একটা আইটি পার্ক আছে, এটি নিয়ে আসলে আপনি কি পরিকল্পনা করছেন? এটা নিয়ে আসলে তরুণদের আসলে একটা বড় একটা জায়গা হতে পারতো, কিন্তু সেটা এখন আলোর মুখ দেখেনি। আপনার পরিকল্পনা কি আছে? আমি এখন পর্যন্ত এইটার কি এই ভবনটা দেখতেছি বাইরে থেকে, কিন্তু এটা ভিতরে যাওয়ার কোন সুযোগ হয় নাই। চেষ্টা করবো আমি যদি নির্বাচিত হই
এটা আইটিতে ডেভেলপ হওয়া মানে ব্যবসা বাণিজ্য সব কিছুতে আইকিউ ডেভেলপ হয়। এটাকে কিভাবে মানে কর্ম চঞ্চল করা যায়, এটাকে কিভাবে তুলে ধরে আমাদের ইয়াং জেনারেশনের তাদের কে কিভাবে এটাকে ব্যবহারযোগ্য করা যায়। আইটি তো একটা এখনকার এই বিষয়ের এই যুগে আইটির উপরে সমস্ত ব্যবসা। সো আমার এখানে যেহেতু এই প্রতিষ্ঠানটা হয়েছে, এটা কি ট্রেনিং বা কি প্রশিক্ষণ দেওয়া হবে বা কি বিষয়টা পুরোপুরি না জেনে আমি কিছু বলতে পারতেছি না। নির্বাচিত যদি হই আল্লাহ, এটা তো আমি ফার্স্ট প্রায়োরিটিতে এটা হাত দেব। এখানের মধ্যে আমাদের অনেক ইনফরমেশন, যেটার মাধ্যমে আমি আমার তিনটা উপজেলাকে সাজাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সিলেট 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, ধানের প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরীর সাথে। তিনি তার এলাকা নিয়ে কি কি উন্নয়ন করবেন, যুবকদের উন্নয়ন করবেন এবং নারীদের কর্মসংস্থান তৈরি করা, তাদের সামাজিকভাবে উন্নতি হওয়া, এই বিষয়গুলো তিনি গুরুত্ব দিয়ে দেখছেন। আমি সাকিব আহমেদ মিঠু বিদায় নিচ্ছি।